আজকে আমি শেয়ার করতে চাই আমার 18 ইয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং জার্নি এবং লাস্ট 18 বছর ধরে অনেকগুলো ফিলিংসের সাক্ষী আমি। অনেক নস্টালজিক ফিলিংস, অনেক ইমোশনাল ফিলিংস, অনেক এক্সপিরিয়েন্সেস। এগুলো আমাকে মাঝে মধ্যে অনেক আবেগতাড়িত করে এবং মাঝে মধ্যে অনেক এনার্জি দেয়। আই ক্যান টেল ইউ। আমার মনে আছে যে ইট ওয়াজ 2007 যখন আমি প্রথম অফিসিয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আসলে শুরু করি। উপশহরে একটা আইএল সেন্টার ছিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার ছিল, আমি বলবো আইএল সেন্টার না, তখন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। সেখানে আমি পড়ানো শুরু করি। তো প্রথম ব্যাচ যেটা একেবারে প্রথম টিচিংয়ের ওই প্রথম মুহূর্তে, আমি নিজেও ছাত্র, আমিও শিখছি, কিন্তু ওই সময়টাতে খুব ভালো একটা ফিলিংস বা খুব ভালো এক্সপিরিয়েন্সের আমি আসলে শিকার হই বা পাই। একজন ছাত্র যে কিনা ক্লাস 8 বা 9-এ পড়ে, সে স্পোকেন ইংলিশ কোর্স করতে আসছে। তো আমি তো চেষ্টা করছি আমরা এভাবে কিভাবে ইংরেজি শেখা যায়, ক্লাসটাকে যতটা সম্ভব ইন্টারেক্টিভ করা। আমারও আসলে খুব নতুন টিচিং এরকম প্ল্যাটফর্মে। তো এরকম 2-3টা ক্লাস গেল। দেন এরপরের ক্লাসে কিন্তু দেখা যায় কি যে দেখলাম যে তার আম্মাকে নিয়ে আসছে। তার আম্মা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তিনিও ইংরেজি শিখতে চান। তো ক্লাস শেষ হলো। ক্লাস শেষ হওয়ার পরে তারা এসে আমার সাথে কথা বললেন, দেখা করলেন যে এখন কি কাহিনী, যে ওনার ছেলের সাথে উনি কথা বলেন, গিয়ে খবর নিয়েছেন যে পড়াশোনা কিভাবে হয়। তো ওই ক্লাসরুমে বা যে এটা যে ইংলিশ যে একটা ভয়ের কিচ্ছু না, ইংলিশ লার্নিং ইজ ফান, সেই ব্যাপারটা কিন্তু ছেলে মায়ের কাছে বলেছে এবং উনি একটা সাহস পেয়েছেন, বলে যে তাহলে তো আমি পারবো, ইংলিশ তো তুমি যেটা বলছো এরকম হলে তো ইংলিশ অনেক সোজা। তো এই ফিলিংস থেকে উনি আসছেন, এসে ভর্তি হয়ে গিয়েছেন, ক্লাস করেছেন এবং ক্লাস করে ওনার ভালো লেগেছে উনি বললেন। এবং পরবর্তীতে তিনি অনেকক্ষণ আমার সাথে কথা বললেন এবং বললেন যে উনি আসলে ওনার স্বপ্ন হলো, উনি অনেক স্বপ্ন দেখতেন ইংরেজিতে উনি কথা বলবেন, কিন্তু সাহস করে উঠতে পারেননি কখনো। বা এভাবে প্রতিষ্ঠানে যাবেন, ওনার একটা টেনশন ছিল উনি তো বেইজ্জত হয়ে যাবেন, কিচ্ছু ওনাকে ধরালে নাকি কিচ্ছু বুঝতে পারবেন না। কিন্তু ওনার ছেলের এই কথা শুনে যে স্যাররা অনেক ফ্রেন্ডলি এবং সবাই অনেক আন্তরিক এবং অনেক আনন্দ আছে, এটা শুনে উনি চলে আসছেন এবং এসেও দেখলেন যে না, এটা তো কোনো বিষয় না, এরকম ফিলিংস তো ওনার। তো বাই দ্য ওয়ে উনি যেটা বললেন যে ভাইয়া আমি আসলে কিন্তু ইংলিশে কথা বলতে চাই, আপনি আমাকে সহযোগিতা করবেন। তা আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আপু, আপনি ইংলিশে কথাই বলবেন, কোর্স যখন শেষ হবে অবশ্যই আপনি ইংলিশে কথা বলবেন। তো আলহামদুলিল্লাহ ওনাকে আসলে অনেক ভেঙেও আমরা দেখিয়ে দিয়েছি, যেহেতু ওনার পড়াশোনা বা একটা গ্যাপ ছিল, ওনার কিছু নার্ভাসনেসও কাজ করতো এবং পরবর্তীতে উনি ওনার একটা ড্রিম ছিল যে উনি ওনার বাচ্চাদের সাথে ইংলিশে কথা বলবেন। এবং ফাইনালি মা ছেলের একেবারে শেষ ক্লাসে মা ছেলের একটা কনভারসেশন কিন্তু আমরা একেবারে সবার সামনে করি, যেটা উনি কেঁদে দিয়েছিলেন। তো এটা আমি আসলে আমারও আসলে এজ কম, আমি এটা অবিশ্বাস্য একটা ফিলিংস আমার জন্য ছিল। আমি আসলে অতটা প্রস্তুত ছিলাম না। যেমন 18-19 ইয়ার্স পরে কিন্তু আমার যেটা মনে হয় যে ওকে এখন এরকম আমরা অনেক ধরনের ইমোশন বলেন বা অনেক ফিলিংস, আমাদের ভাইয়েরা অনেক সময় কান্নাকাটি বা এই ব্যাপারগুলো আমরা দেখি, কিন্তু ওই সময়টাতে এরকম হতে পারে, ট্রাস্ট মি, আই হ্যাড নো ক্লু। তো এটা আমার আসলে মনে অনেক দাগ কেটেছিল এবং তখন থেকে আমি নিয়ত করি কি যে না, আমাকে ইংলিশ টিচার হতে হবে, ইংলিশ আমাকে ভালো করতে হবে, আমাকে আরো ভালো করে কি বলে অনেক শেখার পরে আমাকে আরো ভালো ইংলিশ টিচার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে হবে। তো এরকম আসলে অনেক এরপরের ইয়ারে অনেকগুলো ঘটনা, আমি হয়তো সবগুলো হয়তো বলতে পারবো না, শত আসলে মেমরিজ কয়টা বলবো আসলে, বাট যা র্যান্ডম হয়তো আমার মাথায় আসছে আমি হয়তো সেভাবেই বলার চেষ্টা করছি। তো 2008 আমার মনে আছে যে এরকমই একটা স্পোকেনের বেচে আরেকজন আপু, আমার সিনিয়র এক আপু, উনি এরকম অ্যাডমিশন নিলেন। তো ওনার আসলে গ্রামারে ওনার গ্রামার মাথায় ঢুকে না। তো স্পোকেনের সাথে তো আমরা কিছু গ্রামার পড়াই। তো সেখানে কি যে উনি গ্রামারটা যখন প্রতিষ্ঠানে আসার পরে কিন্তু দেখা গেল যে না, উনি গ্রামার খুব ভালো বুঝতে পারছেন। তো যখন ক্লাস শেষ হলো, এরকম 2-3 দিন ক্লাস করলেন আর কি। তো এরপরে আমাকে একদিন বললেন কি যে ওনার যে কম্পালসারি ইংলিশ, ওনাদের আসলে সেকেন্ড ইয়ার, তখন একটা কম্পালসারি ইংলিশ ছিল। তো কম্পালসারি ইংলিশে উনি ধরে নিয়েছেন যে উনি ফেল মারবেন, খুব টেনশনে ছিলেন, কারণ ওনার আসলে গ্রামার এগুলো মাথায় ঢোকে না। এইচএসসি তো আমাকে বললেন আর কি যে কীভাবে কোনোভাবে উনি ইজ্জতটা বাঁচাইছেন ইংলিশে, এরকম আর কি। ওইভাবে আমাকে বললেন যে ভাইয়া আমি কম্পালসারি ইংলিশ যেটা আছে ওইটাতে আমি পাস করতে চাই, আপনি আমাকে একটু দেখিয়ে দেন। তা আমি বললাম যে আপু দেখেন, আমরা তো স্পোকেন ইংলিশে তো এই ব্যাপারগুলো এভাবে
মানে একাডেমিক পড়াশোনার ব্যাপারগুলো আনতে পারি না, আপনি এক কাজ করেন, কোনো টিচারের কাছে যান বা অনেক যারা বা আপনার কলেজের স্যার যারা আছেন যান, সেখানে আপনি পড়েন। তো উনি বললেন যে ভাইয়া না, আমার আসলে খুব ভয় করে আমি যাই না, আমি একবার 2 দিন পড়েছিলাম, বাট আমি বুঝতে পারিনি কিছু, পরে ভয়ে চলে আসছি। তো কিন্তু এই যে আপনারা ক্লাসে এভাবে পড়াচ্ছেন, আমার কিন্তু মানে আমি বুঝতে পারছি। তো একইভাবে যদি আমার মনে হচ্ছে কি আমাকে যদি একটু দেখান এটা ক্লিয়ার হয়ে যাবে। তা বললাম যে ক্লাসে তো দেখাতে পারবো না। তো পরে আমি ওনাকে বেশ কিছুদিন ক্লাসের পরে 15 মিনিটস করে একটু আলাদা করে হেল্প করেছি। তো আমার যতটুকু মনে পড়ে, সব এখন মনে নাই, যতটুকু মনে পড়ে উনি আসলে কম্পালসারি ইংলিশে পাস করেছিলেন। মানে এই জিনিসগুলো মানে ছোট ছোট হয় না, যে ওই আর্লি স্টেজ অফ মাই লাইফ বলেন, অফ মাই টিচিং লাইফ বলেন, আমি নিজেও ছাত্র, অ্যাট দ্য সেম টাইম এই ফিলিংসগুলো আমাকে কিন্তু অনেক এনার্জি দিচ্ছিল এবং ইংলিশের প্রতি আমাকে আরও বেশি করে কানেক্টেড করছিল। তারপরে অনেক মানে কতগুলো ঘটনা আমি বলবো। এবং আমার মনে আছে সম্ভবত এটা 2011 বা 12 সাল হবে, হেক্সাস বিয়ানীবাজারে আমাদের একজন খালা ছিলেন, তখন আমি আইএস লাইফ স্কিলেরও ক্লাস নিতাম। তো খালা তখন আইএস লাইফ স্কিলস ছিল না আসলে, তো মনে হয় ইসল ছিল, মেবি আমি যদি ভুল না করি ইসল ছিল। খালার প্রবলেমটা হলো কি যে উনি আসলে বয়স হয়ে গিয়েছে, খালার ছেলে মেয়েও বড় হয়ে গিয়েছে, পারবিন খালা, এবং ওনার আসলে মাথায় কিচ্ছু ঢুকে না। তো আমার মনে আছে যে জাহেদ স্যার, আমাদের নুরুল স্যার, আমরা 3জনই খালাকে পড়ানোর আমাদের সৌভাগ্য হয়েছিল। তো লাস্টে খালাকে আমি হেল্প করার চেষ্টা করতাম, অনেক সময় নিয়ে আস্তে আস্তে খালাকে আমি বোঝানোর চেষ্টা করতাম, তাকে আলাদাও একটু টাইম দিতে হতো। তো এখন দেখা গেল কি যে না, খালার তাও এটা উনি মনে থাকে না, মানে মাথায় ঢুকে না এরকম। তো এমনও হয়েছে যে আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য সহকারে, উনিও বিচক্ষণ মানুষ, উনি বুঝতে পারছিলেন যে আমি অনেক চেষ্টা করছি। তো আমার এই কষ্ট দেখে একদিন উনি কেঁদে দিছেন, বলে যে আমি আসলে যে বাবা রে, আমি কোন যে পাপ করছি, আমারে কেন যে এগুলো করতে হচ্ছে, আমি ওদের কতবার বলছি যে আমি এগুলো করবো না, আমি পারি না, আমারে হবে না, আমি ইংল্যান্ড যাইতাম না, কিন্তু ওরা আমারে বলতেছে না যেতে হবে, আমি এগুলো পারবো না, আমারে দিয়ে এগুলো হবে না, রাখো তোমাদের এগুলা, আমি নাই, এরকম আর কি, এই দেখো তোমাদের কত কষ্ট হচ্ছে এরকম। তো আলহামদুলিল্লাহ খালা পরবর্তীতে অনেক স্ট্রাগল করেছেন, এটা সত্যি, বাট পাসও করেছেন। তো এই ফিলিংসগুলো মানে আমি বলবো যে আমাদের জন্য আনবিলিভেবল ফিলিংস ছিল। অনেক স্মৃতি। হেক্সাস বিয়ানীবাজারের প্রসঙ্গ যখন আসলোই, কারণ ওটা আমার জন্য বেশ ইমোশনাল একটা প্লেস। ওখানে আমি 4 বছর পড়িয়েছি হেক্সাস বিয়ানীবাজারে। আমার শত শত স্টুডেন্টস আছেন যারা ম্যাক্সিমাম এখন বিদেশে, নিয়ারলি 90% স্টুডেন্টস এখন পৃথিবীর বিভিন্ন দেশে, ছেলে মেয়ে সবাই আলহামদুলিল্লাহ। তো অনেকগুলো স্টোরি আছে পিক করার মতো, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় র্যান্ডমলি যার নাম আসতেছে হারুন। আমি জানি না, হারুন হয়তো এই ভিডিও দেখতেও পারে। হারুনের নাম খুব ভালোভাবে মনে আছে। হারুনের সাথে একটা মজার স্টোরি আছে। হারুন এমনিতে তো ছাত্র অবশ্যই ভালো ছিল, তার প্রচণ্ড চেষ্টা ছিল। তো হারুন মক টেস্ট যখন দিত বা এমনিতে প্র্যাকটিস যখন করতো, কেমব্রিজ প্র্যাকটিস করতো, তো কেমব্রিজে তার ধরেন 28-29-এ সে আটকে যেত। রিডিংয়ের কথা বলছি, রিডিংয়ে 28-29-এ আটকে যেত, লিস্টিংয়ে 30-31-এ সে আটকে যেত এরকম। তো পরবর্তীতে আমার সাথে একদিন কথা বললো, ক্লাসও চলছিল, পরবর্তীতে কথা বললো যে স্যার কী করা যায়। আমি তার সাথে বসে একটা রূপরেখা তৈরি করলাম যে হারুন তুমি চাইলে এভাবে পড়তে পারো। আচ্ছা, সে মানে কিছু ভেরি সিম্পল গাইডলাইন তার কাছে সিম্পল মনে হলো এবং ইউনিক মনে হলো, এবং সে সেটা মানা শুরু করে দিল। তো এরপরে সে মোটামুটি আবার পড়তো। তো 15 days বা 20 days বা 25 days এরকম একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে হারুন আমাকে ফিডব্যাক দিল যে স্যার এখন আমার 33-34 করে কিন্তু হচ্ছে। তো বলে যে আপনার এই টেকনিকটা কাজে লেগেছে। বললাম দ্যাটস গ্রেট, তুমি পড়াশোনা করো। তো সবচেয়ে মজার যে স্টোরি যেটা, হারুনের ক্ষেত্রে একটা কিন্তু দুর্ঘটনা ঘটে। কীরকম সেটা, হারুন আইএলটিএস এক্সাম রেজিস্ট্রেশন করে, আমরাও বললাম যে করো হারুন, তুমি সিরিয়াস আছো, তুমি করে ফেলো। আইএলটিএস এক্সাম রেজিস্ট্রেশন করার পরে এক্সামের মনে হয় 10-12 দিন আগে তার মনে হলো যে না, সে এক্সাম দিলে তার স্কোর খারাপ আসবে, সে এক্সাম দিতে চাচ্ছে না। এখন কি সে আমার সাথে শেয়ার করলো, আমি বললাম দিয়ে দাও। সে বলে যে না স্যার, আমার রেজাল্ট খারাপ হবে। তো পরবর্তীতে আমি আসলে এক্সাম সেন্টারে আমি যোগাযোগ করলাম এবং আমি ওনাদেরকে অনুরোধ করলাম যে এরকম স্টুডেন্ট এক্সামটাকে পেছনে নিতে যাচ্ছে বা চাচ্ছে, একটু আপনারা হেল্প করেন। তো ওনারাও পজিটিভ, ওনারা বললেন ওকে, আমরা যোগাযোগ করব। তো যাক, এর 3-4 দিন পরে ওনারা আসলে এক্সামও ঘনিয়ে আসছে, মনে হয় আর 6-7 দিন আছে, এবং হারুনকে তারা ফোন দিলেন যেটা কনফার্ম করার জন্য যে হারুন সাহেব আপনার এক্সাম ডেটটা আমরা ঠিক আছে ট্রান্সফার করে দিচ্ছি। হারুন তো ফোন ধরে না,
ওনারা নাকি 8-10 বার ফোন দিয়েছেন, হারুন ফোন ধরে না। তো এরপরে ওনারা আমাকে ফোন দিলেন, আমিও ক্লাসে ছিলাম, যে সুলতান ভাই আপনার ছাত্র তো ফোন ধরে না, এখন ও ফোন না ধরলে আমরা তো ডেটটা ট্রান্সফার করতে পারবো না, কারণ ক্যান্ডিডেটের কিন্তু কনসেন্ট লাগবে। ও যে এটা আসলে করতে চাচ্ছে তখন, এখন তো নিয়ম কিছু বদলেছে, তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। তো আমি আবার হারুনকে ফোন দিলাম, আমি আরও 7-8 বার ফোন দিলাম, না ফোন ধরে না। ওমা কী রে, ফোন ধরে না, আচ্ছা ঠিক আছে। এখন ওনারা বললেন যে ভাইয়া আমাদেরও আসলে অফিসের টাইম শেষ হয়ে যাচ্ছে, এখনই আমাদেরকে একটা ফাইনাল ইনপুট দিতে হবে, কিন্তু অত ফোন ধরে না। তো গেল, আমি বললাম যে তাহলে আর কি করবেন, এখন ও ফোন ধরে না বা কি প্রবলেম হলো বুঝতে পারছি না, আচ্ছা আপনারা তাহলে ভাইয়া যে ডেট আছে ফাইনাল করে দেন। মানে আমি অনুরোধ করেছিলাম যে আচ্ছা আপনারা ট্রান্সফার করে দেন। তো ওনারা বললো যে না, ক্যান্ডিডেটের কনসেন্ট ছাড়া, ক্যান্ডিডেটের সাথে কথা বলা ছাড়া আমরা এটা করতে পারবো না। এখন অত ফোন ধরছে না। তো পরে ওনারা ডেট যেটা ঠিক, মানে প্রথমে যে ডেটটা হারুন নিয়েছিল ওটাতে ফাইনাল করে দিলেন। এর কিছুক্ষণ পর হারুন ফোন ব্যাক করলো। তো আমি তো বললাম যে কি হারুন, তুমি এরকম, তোমাকে ফোনে পাওয়া যায় না, তাও ফোন কেন ব্যবহার করো বুঝি না। বললাম আর কি একটু রাগ করে, মানে ডেট তো তোমার জায়গায় রয়ে গেল, তোমাকে পাওয়া গেল না। এখন তো হারুন সিমস ভেরি আপসেট। তো ফোনের ওপর প্রান্তে তো তা আমি বুঝতে পারছি সে খুব ভেঙে পড়েছে। এখন কি হবে স্যার, আমার তো আসলে এক্সাম ভালো হবে না, পারবো না এরকম। তো আমি জানি না, আমি তাকে বললাম যে তখন আমার মানে আমি চেষ্টা করছিলাম টু কনভিন্স হিম, যেহেতু এটা হয়ে গিয়েছে আর তো কিছু করার নেই। তো আমি বললাম যে দেখো, আল্লাহ হয়তো নিশ্চয়ই খুব ভালো কিছুর জন্য করেছেন, আর তুমি তো তাছাড়া নামাজে ছিলে এবং এই সময়টাতে এই ঘটনাটা ঘটলো, হয়তো ভালো কিছু আছে কপালে, তো তুমি আপসেট হইও না ভাই প্লিজ। সে নীরব হয়ে গেল, সে চুপ মেরে গেল এবং পরে বলল ওকে স্যার, ঠিক আছে স্যার। আমি ফোনটা কেটে দিলাম। হারুন এরপরে দেখাও করলো, আমি বললাম যে তুমি যে হেল্প লাগে তোমাকে আমি করব, তুমি এক্সাম দাও, আল্লাহ ভরসা, যেটা হওয়ার তো হয়ে গিয়েছে। আর ও আসলে নামাজের সময় ফোন সাইলেন্ট করেছিল পরবর্তীতে, আর ফোন রিংটোনে আনতে ভুলে যায়, যে কারণে ও আসলে খেয়াল ছিল না আমার সাথে, যেটা পরে শেয়ার করলো। তো যাক, আলহামদুলিল্লাহ আইএলটিএস এক্সাম দিল। তো ওই যে বলছিলাম যে হারুন 29টা বা 28টা বা রিডিং এরকম হচ্ছিল এবং 6.5 সে এই ব্যারিয়ারটা সে ক্রস করতে পারছিল না। ফাইনাল এক্সামে তার ওভারঅল আসলো 7.5, আর রিডিংয়ে 8.5, আর লিসনিংয়েও সম্ভবত 8.5 বা 9 এরকম। হারুন তো মহা খুশি। তো পরবর্তীতে সে একাধিকবার দেখাও হয়েছে এবং একটা ক্লাসরুমে সে আমার সাথে ভিজিট করেছিল, আমার একটা ক্লাসে তাকে নিয়েছিলাম। তো ওখানে গিয়ে বললো যে স্যারের এই কথাটা আমার কাছে, আমার মনে ভালো দাগ কেটেছিল, যে স্যার বলেছিলেন যে যাও, তুমি যদি দাও এক্সাম, এটা নিশ্চয়ই ভালোর জন্য, নিশ্চয়ই নামাজে ছিলে বা যে কারণেই হোক হয়ে গিয়েছে, নিশ্চয়ই এটা কোনো ভালোর জন্য, এবং আলহামদুলিল্লাহ সেটা আমার জন্য তো ভালো হয়ে গেল। তো হারুন এখন আমার জানা মতে বেশ স্টাবলিশড। ডেনমার্ক প্রথমে সে গিয়েছিল, এরপরে হয়তো সে কিছু শিফটিং বা এই মুহূর্তে ঠিক কোন দেশে আছে আমি ঠিক জানি না, বাট আমার জানা মতে সে খুব স্টাবলিশড। 3-4 মাস আগেও তার সাথে যোগাযোগ হয়েছিল। আমারও আসলে ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি খুবই দুঃখিত যে তার সাথে দেখা হয়নি। বাট আমি যেটা বলতে চাই, হারুন হয়তো এটা জানে না, ওর জন্য হয়তো এই টোটাল বিষয়টা অনেক ইন্সপায়ারিং ছিল। আমার জন্য মানে এটা একটা শক্তি, মানে হারুন বা তাদের একটা গ্রুপ ছিল, অনেকের নাম আসলে নেওয়া যাবে, নাদিফ, সায়েম, এহসানও কিন্তু অনেক স্ট্রাগল করেছে। এহসানের গল্প বললেও কিন্তু অনেক সময় যাবে। তো এই যে তাদের আরও বেশ কয়েকজনের তাদের একটা গ্রুপ ছিল। তো এই গ্রুপ বা এই গ্রুপের যারাই ভালো করছিল সবাই কিন্তু কেউ না কেউ স্কোর তুলছিল, কিংবা শাহেদ, সবাই কিন্তু স্কোর তুলছিল, এবং এটা আমাকে মানে এত বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছিল। মানে আমার আমি তখন এটা অনেকেই হয়তো তারা জানবেও না যে আমি তখন রাত 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত হেক্সাসে বসে আমি কাজ করতাম, বিয়ানীবাজার হেক্সাসে। এরপরে আমি বেরিয়ে আসতাম, এরকম ঘটনাও ছিল। এটা অনেকেই জানতো না তখন। তো মানে আর কি করা যায়, কালকের জন্য আর কি রেডি করা যায়, এ ধরনের বিষয়গুলোর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম, এবং প্রত্যেকটা জিনিস আমাকে অনেক বেশি উৎসাহ যোগাচ্ছিল। এরকম আরও যেমন আমাদের আরেকজন লেজেন্ডারিস্ট স্টুডেন্ট, যদি সাব্বির আহমেদ সানি ইজ হাইলি কানেক্টেড টু আর ফেসবুক, আমার মনে হয় সেটা দেখবে। সাব্বির আহমেদ সানি সম্ভবত সালটা 2016 বা হয়তো 17 হেক্সা জিন্দাবাজারের আইএলসের স্টুডেন্ট। তখন সে পটুয়াখালী মেডিকেল থেকে মাত্র বের হয়ে আসছে এবং এসেই তার আইএলস করে বাহিরে স্কলারশিপ নিয়ে যাওয়ার প্ল্যান। তো সানি আসলো, সানির ব্যাচটা আমি যদি ভুল না করি 127 127 নম্বর ব্যাচ হেক্সা জিন্দাবাজারের, সেখানে সে ভর্তি হলো। এবং সানি এমনিতেই তো যেহেতু মেডিকেলের স্টুডেন্ট, তার
তার একটা ক্যালিবার তো ছিল, কোনো সন্দেহ নাই, ক্লাসেও সে ভালো ছিল। তো মক টেস্টের যে খাতাগুলো বা রাইটিংয়ের খাতাগুলো আমরা দেখতাম, সেখানে তার রাইটিংয়ে আমার যতটুকু মনে পড়ে 6, 6.5 বা 5.5 এরকম, বা রিডিংয়ে এরকমই 6.5 বা 6 এরকম একটা জায়গা সে ক্যারি করছিল। তো বাই দ্য ওয়ে, তো আমি একটা জিনিস কিন্তু ছিল, সানি অনেক সিরিয়াস, পরিশ্রমী, মানে কিছু একটা হোমওয়ার্কের ক্ষেত্রে কোনো কমপ্লেন নাই সানির ব্যাপারে, সেটা করে দিচ্ছে। তো আমি এরকমই সানিকে, আমিও চেষ্টা করছিলাম যে সানি তুমি আর একটু মন দিয়ে পড়ো, বা কোনো সময় একটু যদি আমি দেখি যে পড়া একটু কম হচ্ছে, তো আমি বলতাম যে সানি তুমি আর একটু পড়ো, একটু মন দিয়ে পড়ো। তো সানি একদিন আমার সাথে মজা করে বলছে যে স্যার আমি যদি মন দিয়ে পড়ি কি দিবেন? বলি কি দিব মানে কি? আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও? তো বলে যে আমার তো স্যার কম্পিউটার নাই, একটা কম্পিউটার দিন। তা সে কম্পিউটার, ঠিক আছে যাও, তুমি যদি 8 পাও তাহলে একটা কম্পিউটার। বলে যে না স্যার, তাহলে তো এটা আপনার উদ্দেশ্য দেওয়ার না, আপনার আসলে আপনি চাচ্ছেন যাতে আমি না পাই। 8 কেমন? না স্যার 8 হবে না স্যার। ঠিক আছে স্যার, আমি 7 পর্যন্ত চেষ্টা করবো স্যার, 7 পাইলে আমার একটা কম্পিউটার দেন। তা আমি বললাম যে না, 7 তো আমরা চাই তুমি পাও, তুমি এর চেয়ে বেশি কিছু করো। 7 তো হয়তো পাবা, কিন্তু এর চেয়ে বেশি কিছু চাই তোমার কাছ থেকে। তো বলে যে না তাইলে স্যার ওকে ফাইনাল শর্ত। বলে কি? বলে তাহলে 7.5 আপনি কম্পিউটার দেবেন। আমি যে ঠিক আছে, 7.5 ইজ আ ডিসেন্ট স্কোর, তার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। তো আলহামদুলিল্লাহ, আমি তো আসলে এটা তো অনেক আগের ঘটনা, এখন যেভাবে আমরা অনেক গিফট দেই তখন এগুলো ছিল না আসলে। তা আমি বলেছি ওকে, আর আমি ধরে নিয়েছি হয়তো সানিও হয়তো অত সিরিয়াস না, মজা করছে হয়তো, মানে সে এটা ভুলে যাবে এরকম। তো বাই দ্য ওয়ে, তো বেশ কিছুদিন পর তার এক্সাম কোর্স শেষ হলো, এক্সাম দিল, স্কোর আসলো এবং 7.5 আসলো। আসার পরে তো ঠিক আছে, সানি আসিও, কংগ্রেচুলেশন, আসিও, ক্রেস্ট আছে তোমার জন্য। বলে কি ক্রেস্ট স্যার? আপনি না বললেন আমার কম্পিউটার আছে? যে হ্যাঁ বলেছিলাম, কিন্তু এটা তো এমনি মজা করে বলেছিলাম। বলে যে না স্যার, আমি জানি না সানি এটা তোমার মনে আছে কিনা, সানি কিন্তু এরকম বলেছিল যে স্যার আল্লাহর কসম স্যার, আমি আসলে এই মানে কম্পিউটারের জন্য আমি অনেক বেশি সিরিয়াস ছিলাম স্যার, আমি অনেক বেশি পড়াশোনা করেছি, আমার এত পড়াশোনা করা লাগে না কিন্তু আমি করেছি। তো বাই দ্য ওয়ে, এই ফিলিং আমি বলবো যে এগুলো অসাধারণ কিছু ফিলিংস ছিল, যে আমার ভাইটা আসলে কষ্ট করেছে, এবং এগুলো তো ফান, রাইট? আসলে আলটিমেটলি তো দিস ইজ নাথিং, একটা কষ্ট, এই যে পরিমাণ পরিশ্রম, তার পেছনে হয়তো তখন কম্পিউটারের দামও অনেক কম ছিল, ডেস্কটপ অনেক কম ছিল। তো বাই দ্য ওয়ে, আমরা যে দিতে পেরেছিলাম বা একটা পুরস্কার বা একটা অ্যাচিভমেন্ট, কাইন্ড অফ অ্যাচিভমেন্ট, এটা আমরা এই সহযোগিতা আমরা করতে পেরেছিলাম, আমাদের কাছে বরং অনেক ভালো লাগছিল, এবং এই কারণে সবাই চেষ্টা করছিল। যদিও পরবর্তীতে এই উৎসাহগুলো দেখে আমরা পরবর্তীতে আরও অনেক ধরনের গিফট আসলে চালু করি। তো বাই দ্য ওয়ে, সানির গল্প কিন্তু এখানেই শেষ না, এটা একটা শুরু, এবং সানি এই মুহূর্তে তো আলহামদুলিল্লাহ মানে অসাধারণ, মানে অনেকগুলো ব্যাপার আমি যদি আরেকটু বলি। এরপরে তো সানি আইএলটিএস 7.5 পাওয়ার পরে মেডিকেলের মানে ফার্দার স্টাডির জন্য সে ইউকেতে গেল, এবং ওইখান থেকে সম্ভবত সে 2 বছরের পড়াশোনা শেষ করে সে আবার দেশে আসে, এবং আসার পরে সে আবার আইএলটিএস করে, আইএলটিএস করার পরে আবার 8.5। তো আগের তো ধারণা ছিলই তার, অলরেডি হি ইজ আ প্রুভেন ক্যান্ডিডেট, আবার এক্সাম দিয়ে 8.5, এবং সানির রাইটিংয়ে আসে কত? 8। তো আমার দেখা হেক্সাসে যে কয়েকজন ক্যান্ডিডেট আইএলটিএস রাইটিংয়ে 8 পেয়েছে, তার মধ্যে কিন্তু সানি অন্যতম। এরপরে তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আরও সফলতার গল্প। এই মুহূর্তে সে কানাডার একটা ইউনিভার্সিটিতে আছে, যেখানে ফুল ফান্ডেড স্কলারশিপে সে যায়, এবং ইউনিভার্সিটি তাকে আসলে পে করে। এবং রিসেন্টলি ফেসবুকের কল্যাণে মাঝে মধ্যে যোগাযোগ হয়, হি ইজ আ মানে এক্সেলেন্ট ব্রাদার অফ আওয়ার সেলস। তো মাঝে মধ্যে যোগাযোগ হয়। এখন সে একটা ইউনিভার্সিটিতে তো পড়াশোনা শেষ করে ওইখানে অ্যাসিস্ট্যান্টশিপ সে পায়, ফেলোশিপ সম্ভবত সে পায়। অ্যান্ড এই মুহূর্তে সে অনেকগুলো স্টেটে গিয়ে, মানে তাকে ফান্ড ওভাবেই দেওয়া হয়, অনেকগুলো স্টেটে গিয়ে বিভিন্ন ধরনের সেমিনার করে সে তার লাইনে। ওগুলোর আসলে মেডিকেল টার্ম হয়তো আমি সবগুলো এভাবে ভেঙে বলতে পারবো না, কিন্তু সে বিভিন্ন জায়গায় এরকম যায়, মানে কাইন্ড অফ বাংলাদেশের জন্য আমি বলবো যে এটা আসলে সিলেটের জন্য না, বাংলাদেশের জন্য আমি বলবো সানি ইজ আ প্রাইড। তো এই যে মানে হয় না যে এই লোকগুলোর তো আসলে মেধা আছে, তারা সেটার স্বাক্ষর রেখেছে, প্রমাণ রেখেছে, কিন্তু ওই যে শুরুর দিকে যে আইএলটিএসের হাত ধরে কাইন্ড অফ একটা বিগিনিং, নতুন এক সফলতার গল্পের সূচনা, যেহেতু ইংলিশটা লাগে, আইএলটিএসটা লাগে, এবং তার সুবাদে আমাদের সাথে পরিচয়, এবং আজকে তারা এত ভালো করছে, মানে প্রত্যেকটা ফিলিংস, নস্টালজিক ফিলিংস, আই ক্যান টেল ইউ। এগুলো মানে বললে ইনোভার্ট শেষ করার মতো না, মানে কার কথা বলবো আর কার কথা বলবো না। আমি আমার অস্ট্রেলিয়াতে থাকা আরেকটা বোনের কথা যদি বলি, তানজি,
তানজিও আমি জানি যে ও অনেক কানেক্টেড আমাদের সাথে, ফেসবুক বা এভাবে অনেক কানেক্টেড, যদিও অস্ট্রেলিয়ার ব্যস্ত লাইফ, কিন্তু সে অনেক হাইলি কানেক্টেড। তো তানজির গল্প, তানজি যদি কোনোদিন বাংলাদেশে আসে, তানজির গল্প যদি নিজ মুখে বলে, এটা অসাধারণ হবে। তানজি আইএলটিএস ক্লাস কোর্স তো চলছিল, 5-7টা ক্লাস পরেই তানজি এসে আমাকে বলে কি যে আইএলটিএস তাকে দিয়ে হবে না, সে করতে পারবে না, এগুলো তার মাথায় ঢোকে না, এই জার্নি তার জন্য না। আমি তো বলি যে কি বলে, আমি যে না, আচ্ছা বসো, আমি কথা বলি। সে বুঝে আবার বুঝে না, বলে না স্যার হবে না। তো অনেক কথা বললাম, মানে অনেক পরামর্শ দেন। পরের দিনও সম্ভবত তার সাথে কথা বলি এবং পরে অবশেষে আমি মানে সমর্থ হই যে তানজি, একটা অনুরোধ, আমি কোনোদিন এভাবে কাউকে অনুরোধ করিনি, তোমাকে একটা অনুরোধ করছি যে তুমি ক্লাসগুলো খালি কমপ্লিট করো, তোমার এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি ক্লাসগুলো কমপ্লিট করে তোমার কোনো উন্নতি না হয় তাহলে এর জন্য আমরা দায়ী, প্রয়োজনে তোমার ফুল ফি আমরা ফেরত দেব, এরকম মানে সাহস করে তাকে মানে বলি আর কি। তো সে এরকম মানে বলে যে এভাবে এত অনুরোধ করে বললাম, তানজি অনুরোধ আর ফেলতে পারেনি। আর বললাম যে ওকে, আর খালি তুমি যদি প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতে পারো, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। তোমার সফলতা হচ্ছে খালি উপস্থিত থাকা, আর কিচ্ছু না। যাই হোক, ওকে আমরা কনভিন্স করতে পারি, আমার কথায় সে সাড়া দেয় এবং পরবর্তীতে সে ক্লাস সম্পন্ন করে। মজার ব্যাপার কি জানেন, সে ক্লাস সম্পন্ন মানে কোর্স শেষ হওয়ার সাথে সাথে আমাকে বলে কি যে তার এখন কনফিডেন্স ভালো আছে, সে এক্সাম দিতে পারবে। এবং এক্সাম দিয়ে দিল। এক্সাম দেওয়ার পরে 6 আসে তার। সে মক টেস্টও সে বেশি দিতে নারাজ ছিল, 1টা বা 2টা মক টেস্ট মনে হয় দিয়েছে, মেন এক্সামে আসে 6। এখন এই 6-এর সুবাদে তানজি আছে অস্ট্রেলিয়ায়। একদিন আমার সাথে কথা হয়েছিল, বললো যে স্যার মানে আমি যদি অস্ট্রেলিয়া না আসতাম তাহলে জীবনের এই চেঞ্জ আমার হতো না, কিন্তু ওই দিন যদি আপনি আমাকে না আটকাতেন, আজকে আমি তানজি হয়ে উঠতাম না। আজকে আমি আসলে আমার ফ্যামিলির জন্য আমি আশীর্বাদ, যেটা আমার ক্ষেত্রে হতো না। আমি আসলে মানে বলে বোঝানোর ভাষা নাই যে এগুলো কি পরিমাণ শান্তির। আমরা যারা মেন্টরশিপ করি, আমরা যারা আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, মানে দিস ইজ নট অল অ্যাবাউট প্রফেশন, দিস ইজ সামথিং হার্ট টু হার্ট কানেকশন, একটা মায়ার জায়গা, আন্তরিকতার জায়গা, মানুষের জন্য কাজ করার, যে উই ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, উই ওয়ার্ক ফর দ্য হিউম্যানিটি, ব্যাপারটাও কিন্তু প্রচণ্ড কাজ করে আমাদের মধ্যে। আমাদের মানে এই সেক্টরে প্রায় ম্যাক্সিমাম ভাই বোনেরা যারা টিচিংয়ে আছেন, তাদের মধ্যে কিন্তু আমি বলবো যে দায়িত্ব নিয়ে বলবো যে এগুলো কাজ করে। আমি আসলে ইভেন আরেকজনের কথা যদি বলি, এগুলো অস্ট্রেলিয়ার প্রসঙ্গ, তো মানে অস্ট্রেলিয়ায় অনেকগুলো ঘটনা আছে যদি আমি বলি। সোহেল হোসেনের কথা না বললেই নয়। সোহেলের বাড়ি হচ্ছে বিয়ানীবাজারের জলডুপ এলাকায়। সোহেল, আমার ধারণা তুমি এটা এই ভিডিও হয়তো দেখবে। তো সোহেলের ক্ষেত্রে যেটা হলো, সোহেল বিয়ানীবাজারে আমার স্পোকেন ব্যাচে ছিল। এসএসসি পরেই কিন্তু স্পোকেন ব্যাচে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ হি এনজয়েস, মানে তার অনেক ভালো লাগলো কোর্সটা। তো সোহেলের যেহেতু হি ক্যারিজ গুড ফিলিংস, তো সে আমাকে বললো কি যে স্যার আমি যদি কোনোদিন আইএলটিএস করি আপনার কাছে করব। আর ইন দ্য মিন টাইম এসএসসি যেহেতু সে পাশ করেছে, তার ফ্যামিলি তাকে ঢাকায় কোনো একটা নাম করা একটা স্কুলে তাকে পাঠিয়ে দিল, নাম করা একটা কলেজে তাকে ভর্তি করানোর জন্য পাঠিয়ে দিল। তো গেল, সে 2 বছর পড়াশোনা করে সে আবার সিলেট ব্যাক করলো। এবং তখন আমি আবার জিন্দাবাজারে তখন আমি চলে আসি, এখানে ক্লাস নিচ্ছি। তো সে আবার জিন্দাবাজার আসার পরে বলে যে স্যার আমি তো আইএলটিএস কোর্স করবো। তো আমি বললাম যে ঠিক আছে করো। এবং কোর্স করলো। করার পরে যেটা হলো যে তার ওই যে সেশনের কি ব্যাপার ছিল, তখন আমি আসলে সেশনগুলো আসলে অত বুঝতাম না। তো যেহেতু তার সেশনের ইস্যুজ আছে, সে কী করলো, ওই তাকে তাড়াতাড়ি মানে ক্লাসও ভালো মতো শেষ হয়নি, কোর্সও মনে হয় ভালো মতো শেষ হয়নি, 2-3টা ক্লাস সম্ভবত বাকি ছিল, বা 4টা বা 5টা ক্লাস মনে হয় বাকি ছিল। সে এক্সাম দিয়ে দেয়। তো এক্সাম দিয়ে আসলে রেজাল্টটা কাঙ্ক্ষিত আসেনি, রেজাল্টটা একটু কমের দিকে আসছিল। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর, যে তার ওই কম রেজাল্টেও কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা হয়ে যায়। সোহেল আমি জানি যে সোহেল খুব ভালোভাবে আমাকে মনে রেখেছে। যতবার সে দেশে আসছে সে দেখা করেছে। লাস্ট 3-4 মাস আগে এসেও কিন্তু অনেকক্ষণ বসে, নাম্বার তো এখন আর ওভাবে নাই, অনেকক্ষণ বসে সে দেখা করে কথা বলে গিয়েছে। তো সোহেল তো এখন অনেক বড় হয়ে গিয়েছে, বিয়ে শাদী করে ছেলেরাও অনেক বড় হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া যাওয়ার পরে বেশি দিন যায়নি, সে 1.5 বছরের মাথায় সম্ভবত দেশে এসে আবার বিয়েও করে ফেলে, বা 2 বছরের মাথায়। তার তখন বয়সও বেশি ছিল না, বাট আলহামদুলিল্লাহ আইএসের হাত ধরে, বা আইএস একটা উসিলা ছিল। তো সোহেলের পরের ঘটনা কি, যে এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়ায় সে পার্মানেন্ট রেসিডেন্টশিপ কিন্তু সে পেয়েছে, পিআরটা কিন্তু সে অ্যাচিভ করেছে। এবং আমাকে সে জানালো আইএলটিএসে 8 পেয়েছে। কত কম স্কোর ছিল তার অস্ট্রেলিয়া যাওয়ার আগে, সোহেল ফাইনালি 8 পেয়েছে, পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেয়েছে। সোহেলের বিয়ে শাদী হয়ে তার বাচ্চারা এখন বড় হয়ে যাচ্ছে। এটা আনবিলিভেবল। ওই যে
বলেছিল স্যার আইএলটিএস করলে আপনার কাছে করব, এবং সিলেটে আসা এবং মানে তাড়াহুড়ো করে অস্থিরতা, তাড়াহুড়ো করে এক্সাম দিয়ে দেওয়া, রেজাল্টও কাঙ্ক্ষিত না আসা, তাও দেখেন একটা আইএলটিএস মানুষকে কই নিয়ে যেতে পারে। তো এরকম মানে এক এক ডিফারেন্ট মানে স্টোরি, এক একটা মোটিভেশন, এক একটা ইন্সপিরেশন, এগুলো মানে আমি কি বলবো, ইউ আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, আই কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। অনেকগুলো গুড ফিলিংস। আমি জানি অনেক আলোচনা হয়ে যাচ্ছে, শেষ আরেকজনের গল্প দিয়ে আমি শেয়ার করতে চাই। জালালের গল্প, এই নামটা আমি দেইনি, জালাল নিজে দিয়েছে। এবং জালাল যখন ফ্রান্সে যায়, ফাইনালি ফ্রান্সে যাওয়ার পরে জালাল নিজের ফেসবুক স্টোরিতে জালালের গল্প পার্ট 1, জালালের গল্প পার্ট 2 এভাবে সে লিখেছে, আমি দেখেছি। তো জালালের সাথে অনেকদিন ধরে যোগাযোগ নেই। জালাল আইএলটিএস করতে আসে, জালাল এবং তার বন্ধু আব্দুর রহিমও শুনেছি এখন ফেমাস ইংলিশ টিচার। তো আব্দুর রহিম এবং জালাল দুইজন হেক্সাসে আসে আইএলটিএস কোর্স করতে, এবং আমি যথাসাধ্য আমি চেষ্টা করেছিলাম। তাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের সাথে একটা বড় গ্রুপও ছিল অনেকের। মানে আমি তাদের কথা, এই যে জালালের কথা স্মরণ করছি, অনেকের নাম কিন্তু চলে আসছে। আমি তাদের হয়তো আজকে নাম নিচ্ছি না, আপনারা চাইলে হয়তো পরের কোনো ভিডিওতে আবার আরও আমার ভাইদের বা বোনদের অনেকগুলো গল্প নিয়ে আসতে পারি, অনেকগুলো মোটিভেটেড গল্প, অনেক মানে আমার নিজের জন্য অনেক মোটিভেশনাল গল্প এরকম আমি শেয়ার করতে পারি। তো জালালের কথা বলছিলাম, জালাল যেটা করলো, খুব স্ট্রাগল করছিল। তো ফাইনালি মানে অনেক কষ্টে, এবং জালাল আমাকে যেটা বললো যে এই আইএলটিএস কোর্সে আসার আগেও কিন্তু অলরেডি হাঙ্গেরি বা এরকম বেশ কিছু দেশে সে ঝামেলায় পড়েছে, তার কিন্তু ভিসা হয়নি। তো জালালের গল্পতেও সে এটা তুলে ধরেছে। কেন জালালের গল্পটা আসছে, সে সম্ভবত 6-7 বার লাইফে কিন্তু রিফিউজ খায়। এত রিফিউজের পরে টিকে থাকা, মানসিকভাবে শক্ত থাকা, বা আইএলটিএস করার আগে রিফিউজাল, আইএলটিএস করার পরেও রিফিউজাল, এই দুঃখবোধ থেকে সে আসলে জালালের গল্পটা লিখে। বাট ফাইনালি হি কেম আউট সাকসেসফুল। আল্লাহ হ্যাজ মেড হিম কামিয়াব। এবং বেশ পড়াশোনা, কষ্ট, চর্চা এবং আইএলটিএসের একটা ডিসেন্ট স্কোর, পরবর্তীতে তো তার স্বপ্নের দেশে চলে যাওয়া। এবং আমি বিশ্বাস করি এখন তারা নিশ্চয়ই অনেক স্টাবলিশড, অনেক সফল, বা পৃথিবীর কোনো না কোনো দেশের রেসিডেন্টশিপ তাদের এই মুহূর্তে আছে। তো এই জিনিসগুলো আসলে অনেকগুলো স্টোরি, মানে খুব মানে কি বলে, মানে অন্তরাত্মা থেকে আসা ফিলিংস, খুব ভালো লাগার জায়গা থেকে বলা। এবং আমি এই কারণে এগুলো লাইক স্মরণ করা যে ইট গিভস মি সাম সর্ট অফ এনার্জি। এবং ইউনো হোয়াট, আমি জানি যে আমাদের অনেক শত স্টুডেন্টসদের এরকম গল্প আছে, অনেক গল্প হয়তো আমরা নিজেরাও জানি না, আপনারা জানেন। যেমন 2 দিন আগে এক ভাইয়ের একটা টেক্সট আমরা দেখলাম, যে আমাদের সম্ভবত ফেসবুক মেসেঞ্জারে আসছে, যে উনি বলছে কি যে উনি হেক্সাসের স্টুডেন্ট না, কিন্তু হেক্সাসে অনেক মক টেস্ট উনি দিয়েছে, যার জন্য উনি কৃতজ্ঞ। আমরা নাকি অনেক আন্তরিক ছিলাম, বা অনেক হেল্প আমরা ওনাকে করতে পেরেছি, এবং উনি ভিসা পেয়েছে। তো ওনার মনে হয়েছে যে অন্তত মক টেস্টের জন্য হেক্সাসকে একটা ধন্যবাদ দিয়ে যাওয়া উচিত, কারণ এই ভিসা পেলাম বা এই পেছনের গল্পতে যেহেতু হেক্সাসের একটা কন্ট্রিবিউশন আছে, এই জন্য একটা থ্যাংক ইউ ভেরি মাচ বলি। তো ওরকমই হয়তো আমাদের আরও বহু ভাই বোনের অনেক গল্প আছে, যেগুলো আমার কাছেও আরও অনেক আছে, অনেকগুলো হয়তো স্মরণে আছে, কিন্তু একসাথে হয়তো এতগুলো ঘটনা বলা সম্ভব না। আপনারা চাইলে পরবর্তীতে হয়তো আবার শেয়ার করব, কিংবা আমার যারা ভাই বোন ছিলেন, আমার ক্লাসে পাওয়া সেই সকল স্টুডেন্টস, বিশেষ করে যারা ছিলেন, বিভিন্ন সময় হয়তো কথা হয়, আপনারা বলেন যে থ্যাংক ইউ ভেরি মাচ, তারাও যদি বলেন যে বা বলতে চান যে হ্যাঁ আপনাদের গল্পগুলো আসুক, অবশ্যই আমি নিয়ে আসব। এবং অনেক সময় হয় কি যে আমি তো আমার জায়গা থেকে বলছি, আপনাদের কাছে একই ঘটনা, আপনাদের কাছে আরও অনেকগুলো ব্যাপার থাকতে পারে যে এই জিনিসগুলো কিন্তু ছিল, আপনি খেয়াল করেননি, নোটিস করেননি, এরকমও কিন্তু অনেক ঘটনা আছে। তো এই জিনিসগুলো আমাকে চাইলে স্মরণ করিয়ে দিতে পারেন। মানে আর কিছু না হোক, এই জিনিসগুলো হ্যাঁ আমি স্মরণ করতে চাই। মোটামুটি 18 ইয়ার্স, 18 বছর এই জার্নিতে ছিলাম, চেষ্টা করেছি আমাদের ছাত্রছাত্রীদের পাশে থাকার, সামনেও এই চেষ্টা চলমান, বাদ দিচ্ছি না, এখনও এই চেষ্টাটা চলমান। এবং সকাল থেকে রাত পর্যন্তই কাজ করে আসছি এই পর্যন্ত, অন্তত এই 18 ইয়ার্স এর কোনো ব্যত্যয় হয়নি। আজকে পর্যন্তও কিন্তু আমরা সকাল থেকে রাত পর্যন্তই কাজ করার চেষ্টা করছি, সামনেও কিন্তু এটা চালিয়ে যেতে চাই। কিন্তু আস্তে আস্তে তো বয়স বাড়ছে, সুতরাং এনার্জিও দরকার আছে। আমার মনে হয় আমার পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সেই সকল ক্লাসের
স্টুডেন্টস যাদের সাথে পরিচয় হয়েছিল বা সেই সকল ভাই বোন, আমার মনে হয় যে তাদের এই গল্পগুলো, তাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, যত প্রাপ্তি, এগুলো আমার মনে হয় ইটস আ বিগ ইন্সপিরেশন ফর মি। কিংবা এই মুহূর্তে রানিং স্টুডেন্টস যারা আসেন তাদের কাছ থেকে অনেক 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 ভালো, অনেক অ্যাপ্রিসিয়েশন আমরা পাই। এগুলো আমাদের জন্য অনেক অনেক ইন্সপিরেশন। এটা চলমান থাকুক, আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি সফল হই। আসুন মায়া ছড়াই, একসাথে চলেন, লেটস সাকসিড টুগেদার। থ্যাংক ইউ সো মাচ।